বাংলার রাজনীতির সবথেকে বড় খবর, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে বর্তমান সরকার অর্থাৎ শুভেন্দুবাবুর ভূয়সী প্রশংসা, অন্যদিকে ভাঙড়ের বেতাজ বাদশাহ শওকত মোল্লার বিরুদ্ধে এনআইএর দেশদ্রোহিতা ধারা প্রয়োগ। এর পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে রাজ্য জুড়ে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার পেছনের আসল রাজনৈতিক খেলাটা কি? নবান্ন কেন এই বিক্ষোভকে পাত্তাই দিচ্ছে না? পুরো সত্যিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসা যাক আজকের সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে বর্তমান মুখ্যমন্ত্রীর কাজের যে ভূয়সী প্রশংসা করেছেন, তা রাজ্য রাজনীতির জন্য শুধু একটা বার্তা নয়, বরং আগের সরকারের জন্য একটা বড় উত্তর। রাজ্যে এসে কি বলছেন অমিত শাহজি, একটু ডেটা দিয়ে বিচার করা যাক। অমিত শাহজি মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছেন যে ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মাথায় বর্ডার সিকিউরিটি ফোর্স এবং এসএসবিকে ১১২৯ একর জমি এবং ২৪২ কিলোমিটার এলাকা হস্তান্তর করেছে বর্তমান শুভেন্দু অধিকারী সরকার। এই তথ্যটা শুনে হয়তো আপনাদের খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনের ইতিহাসটা জানলে আপনি শিউরে উঠবেন। আগের সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির কাছে এই কেন্দ্র দিনের পর দিন এই জমির জন্য কাকুতি মিনতি করেছে। বিএসএফ চিঠি দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে, দয়া করে জমিটা দিন, বর্ডারে কাঁটাতার দিতে হবে, দেশকে সুরক্ষিত করতে হবে। কিন্তু জমি দেওয়া হয়নি, মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়েছে। আর বর্তমান সরকার চিঠি দেওয়ার দরকার পড়েনি, শুধু একটা ফোনেই কাজ হাসিল। ৪৫ দিনে ১১২৯ একর জমি পাস। দর্শক, এবার একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে ভাবুন তো, বর্ডারে কাঁটাতার দেওয়ার জন্য, দেশকে সুরক্ষিত রাখার জন্য জমি দেওয়া হচ্ছিল না কেন? জমির কি অভাব ছিল নাকি সদিচ্ছার অভাব ছিল? কারণটা খুব সহজ এবং ভয়ঙ্কর, ভোট ব্যাংক। বর্ডার অরক্ষিত থাকলে কি লাভ হতো আগের সরকারের? ওপার থেকে অবাধে অনুপ্রবেশকারীরা বর্ডার পেরিয়ে এপারে ঢুকবে, আর এপারে ঢোকার পর তাদেরকে বসতি গড়ার সুযোগ করে দেওয়া হবে। এরপর শুরু হবে আসল খেলা। স্থানীয় নেতাদের ধরে তাদের নামে অবৈধ রেশন কার্ড, আধার কার্ড আর ভোটার কার্ড তৈরি করে দেওয়া হবে। বিনিময়ে সেই অনুপ্রবেশকারীরা হয়ে উঠবে একটা নির্দিষ্ট দলের পার্মানেন্ট ভোট ব্যাংক। ভাবুন দর্শক, দেশের সুরক্ষার চেয়ে কি একটা দলের কাছে তাদের গদি আর ক্ষমতাটা বেশি ইম্পর্টেন্ট ছিল? শুধু কি তাই, বর্ডার অরক্ষিত রাখার কারণে ওই করিডোর দিয়ে বছরের পর বছর ধরে গরু পাচার, অস্ত্র পাচার এবং জাল নোটের রমরমা কারবারও চলেছে। রাজ্যের বর্ডার জেলাগুলোর ডেমোগ্রাফি বা জনসংখ্যার অনুপাত ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়া হয়েছে এই ভোট ব্যাংকের লোভে। আর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু সেই নোংরা রাজনীতির শিকড় একেবারে উপড়ে ফেলেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন, রাজ্য যদি চায় তবে কেন্দ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নিরাপত্তাকে নিশ্ছিদ্র করা সম্ভব। শুধু বর্ডার নয়, কাজের স্পিড দেখুন। অমিত শাহ আরও একটা বড় বোমা ফাটিয়েছেন। নির্বাচনের আগে সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার 43% কাজ নাকি মাত্র 100 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। দর্শক, এটাই হলো ডাবল ইঞ্জিন সরকারের আসল ম্যাজিক। আগে কি হতো, কেন্দ্র কোনো প্রজেক্ট দিলে রাজ্য সেটা আটকে দিত, শুধু এই ভয়ে যে কেন্দ্র যদি ভালো কাজ করে তাহলে আমাদের ভোট ব্যাংক কমে যাবে। এই ইগো আর রাজনীতির লড়াইয়ে ক্ষতিটা কার হতো বলুন তো? বাংলার সাধারণ মানুষের। আজ কেন্দ্রের সাথে রাজ্যের কোঅপারেশন বা সমন্বয় এতটাই ভালো যে 100 দিনে প্রায় অর্ধেক কাজ কমপ্লিট। না কোনো সিন্ডিকেটের বাধা, না কোনো কাটমানির দাবি। আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন, যারা দেশের সুরক্ষার সাথে আপোষ করে, দেশকে বর্ডারে অরক্ষিত রেখে ভিনদেশীদের ভোটার বানায়, তাদের কি আর কখনো বাংলার ক্ষমতায় ফেরানো উচিত? আপনাদের কি মনে হয় বর্তমান সরকারের এই 100 দিনের কাজের স্পিড কি আগের 10 বছরের থেকেও বেশি? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। এবার আসছি সব থেকে চর্চিত খবরে। ভাঙড়ের বেতাজ বাদশাহ, যাকে বলা হতো নটোরিয়াস ক্রিমিনাল, সেই শওকত মোল্লার বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবার ইউএপিএ অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের ধারা যুক্ত করেছে। আর এই আদালতও তাতে অনুমতি দিয়েছে। ইউএপিএ মানে কি জানেন? এটি হলো বেআইনি এবং দেশবিরোধী কার্যকলাপ প্রতিরোধ আইন। এই ধারায় একবার কেউ যদি ভেতরে যায়, সহজে বেল বা জামিন পাওয়া তার পক্ষে অসম্ভব। অন্তত 180 দিন তো জেলেই পচতে হবে, আর প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসিও হতে পারে। সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া তো সাধারণ ব্যাপার। একদা ভোটের সময় মমতা ব্যানার্জি ভাঙড়ে গিয়ে কি বলেছিল মনে আছে? তিনি বলেছিলেন, শওকত আমার ডান হাত, ওর সিকিউরিটি তুলে নিলে আমি আমার সিকিউরিটি ওকে দিয়ে দেবো, ওর গায়ে হাত পড়লে আমি ছেড়ে কথা বলবো না। এখন কোথায় সেই মমতা ব্যানার্জি? এখন কোথায় তার সিকিউরিটি? ভাঙড়ের চালবেতাড়িয়াতে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, যেখানে মানুষের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন
এই শওকত মোল্লা। শুধু ভাঙড় নয়, গোটা রাজ্যে বোমা সাপ্লাই দেওয়ার টেন্ডারে নাকি তার কাছেই ছিল, মেইনস্ট্রিম মিডিয়া দেখিয়েছিল এটা। এজন্যই কি দিদি তাকে ডানহাত বলতেন, মানে বোমা বাঁধার ডানহাত? তৃণমূল কংগ্রেস সবসময় মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, তাদের জন্য কোনো প্রকৃত উন্নয়ন করেনি, বরং শওকত মোল্লা, শাহজাহান, জাহাঙ্গীরের মতো কিছু গুন্ডা তৈরি করে তাদের হাতে ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে দাবিয়ে রেখেছে। আজ যখন শওকতের ভবিষ্যৎ অন্ধকার, তখন কি মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে আসবেন? একদমই না। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার শওকত মোল্লা। মমতা ব্যানার্জি কি এবারও প্রেস কনফারেন্স করে বলবেন, আমি তো শওকতকে চিনিই না? এবার আসি সেই খবরে যা মিডিয়াতে খুব ফলাও করে দেখানো হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ। কেউ কেউ তো ক্যামেরার সামনে বলছেন সরকার উল্টে দেব, আগের সরকারই ভালো ছিল। বাস্তব চিত্রটা কি? নবান্ন কেন পাত্তা দিচ্ছে না? জানলে অবাক হবেন। নবান্ন বা রাজ্য বিজেপি এই বিক্ষোভ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। কেন বলুন তো? কারণ পরিসংখ্যান অন্য কথা বলছে। মাত্র 3 মাসের মধ্যে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে। আর যেসব আসনে বিজেপি জিতেছে সেখানে প্রায় 70% মহিলারা অলরেডি টাকা পেয়ে গেছেন। লক্ষ্মীর ভান্ডার যখন শুরু হয়েছিল তখন দিদি কতদিন সময় নিয়েছিলেন? শুরুতে মাত্র 500 টাকা দেওয়া হতো, আর মানুষের কাছে এটা পৌঁছতে মাসের পর মাস লেগে যেত। আর নতুন সরকার এসেই 3 মাসের মধ্যে প্রায় 1.5 কোটি মানুষকে টাকা দিয়ে দিয়েছে। আগের সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের লিস্টে প্রচুর দুর্নীতি ছিল, পুরুষদের অ্যাকাউন্টে এমনকি ভুয়ো নামেও টাকা ঢুকতো। নতুন সরকার সেই লিস্ট রিভিউ করে ফ্রেশভাবে টাকা দিচ্ছে, তাই একটু সময় লাগাটাই তো স্বাভাবিক। যারা রাস্তায় নেমে সরকার উল্টে দেব বলে লাফালাফি করছেন, তাদের পেছনে স্পষ্টতই তৃণমূলের রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু সরকার এদের পাত্তাই দিচ্ছে না। তবে এই বিক্ষোভকারীদের একটা জিনিসও মনে রাখতে হবে, খামোখা সিন ক্রিয়েট করে রাজনৈতিক মোড়কে ক্যামেরার সামনে যদি লাফালাফি করেন, সরকার যদি আপনাকে চিহ্নিত করে স্কিম থেকে বাদ দিয়ে দেয়, তখন কিন্তু কুল কিনারা আপনারা খুঁজে পাবেন না। যে সরকার 3 মাসে 1.45 কোটি মানুষকে টাকা দিয়েছে, তাদের কি সামান্য কিছু সাজানো বিক্ষোভ দিয়ে উল্টে দেওয়া সম্ভব? আপনাদের যুক্তি কি বলে? দর্শক, আজকের এই 3টি খবর প্রমাণ করে দিচ্ছে যে বাংলার হাওয়া বদলাতে শুরু করেছে। প্রশাসন এখন অ্যাকশন মোডে আছে। যারা এতদিন গুন্ডামি করে বোমা বেঁধে বাংলায় রাজনীতি কন্ট্রোল করত, তাদের জায়গা এখন শ্রীঘরে, আর তাও আবার ইউএপি এর মতো ভয়ঙ্কর ধারায়। শওকত মোল্লার এই পরিণতি বাংলার বাকি গুন্ডাদের জন্য একটা কড়া সতর্কবার্তা। কেন্দ্র ও রাজ্যের যৌথ উন্নয়ন, বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে আর কোনো বাধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এক মঞ্চে দাঁড়িয়ে দেশের সুরক্ষার কথা বলেন, তখন সাধারণ মানুষের ভরসা বাড়ে তাদের ওপরে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পেন্ডিং থাকা প্রায় 20 থেকে 22,000 শিক্ষক নিয়োগের জট খুলতে চলেছে পুজোর আগেই। আগের সরকারের তৈরি করা এসএসসি এবং পিএসসি দুর্নীতির জঞ্জাল পরিষ্কার করে নতুন প্যানেলে স্বচ্ছভাবে নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। সবশেষে এটাই বলবো, গুজবে কান দেবেন না। যারা রাজনীতি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে, তাদের ফাঁদে পা দেবেন না। আজকের বিশ্লেষণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আসল সত্যটা বাংলার প্রতিটি ঘরে পৌঁছয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো এক্সক্লুসিভ খবরের সাথে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।